আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আপনাদের জন্য আজকে বেশ গুরুত্বপূর্ণ খুশির বেশ কিছু খবর আছে। শিরোনামের ১ম এ যে খবরটি থাকছে সেটি হলো, এবার বন্ধু নেতানিয়াহুকে কঠিন ধোলাই দিলেন ডোনাল্ড ট্রাম্প। মোটামুটি বাংলা ভাষায় আমরা যেটাকে বলি গালাগাল। কেন? নেপথ্যে ট্রাম্প কার চাপে পড়ে গেলেন? অর্থাৎ নেপথ্যে ট্রাম্পকে এই চাপটা কে দিল নেতানিয়াহুকে মোটামুটি উত্তম মাধ্যমের জন্য? আমাদের প্রতিবেশী, আমাদের চির বন্ধু রাষ্ট্র ভারত, আমাদের খুব কাছের বন্ধু রাষ্ট্র ভারত তাকে মোটামুটি ভালো পরিমাণ লজ্জিত করলো ব্রিক্সের বাকি সদস্যরা। এবং এটি আশা করি বাংলাদেশের রাজনীতিবিদদের এই খবরটি খুব গুরুত্বপূর্ণ জানার, যে দক্ষিণ এশিয়ায় বা আন্তর্জাতিকভাবে ভারতের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এবং ব্রিক্সের সদস্যরা আমেরিকা এবং ইসরায়েলের ব্যাপক সমালোচনা করে ইরানের পাশে দাঁড়িয়েছে। এছাড়া ইয়েমেনের প্রসঙ্গে কিছু খবর থাকবে, দখলদারদেরকেও পাল্টা জবাব দিয়েছে আজকেও ইয়েমেন। আজকের এই খবরটি শিরোনাম যাই বলি, পুরো বিশ্লেষণ টাইপের খবরটি হবে। আমি, যদি কেউ মনে করেন যে ভাই সংক্ষিপ্ত খবর, তাহলে এখানে দেখা বন্ধ করেন, শিরোনাম তো জেনেই গেছেন, আর দেখা দরকার নেই। আর যদি পুরো খবরটি বুঝতে চান, কারণ আজকের খবরটি একটু বিশ্লেষণ টাইপের, সো আপনাকে একটু মন দিয়ে শুনতে হবে। যতটুকু আপডেট আমি দিতে পারি আপনাদেরকে খুব কেয়ারফুল শুনতে হবে। বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা আমাকে নক দিয়েছিলেন, তারা থ্যাঙ্কস দিয়েছেন, কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে থ্যাঙ্কস দিয়েছেন, বললেন আজকের এপিসোডটি তাদের খুব ভালো লেগেছে। এবং তারা বলছেন যে এই কথাগুলো তুমি যেভাবে বলতে পারো আমরা বলতে পারি না, কিন্তু তোমার কাছ থেকে শুনে আমরা খুব খুশি হয়েছি। খুব সিনিয়র টাইপের বেশ কয়েকজন নেতা আমাকে থ্যাঙ্কস দিয়েছেন। তবে যারা বিএনপির একটু বেশি শিক্ষিত লোক, পাড়া গায়ের, তারা আবার অনেকে বলেন, ভাই আপনি বিএনপির সমালোচনা করছেন কেন? আসলে কোনটা সমালোচনা কোনটা ভালোবাসা এটা যারা বোঝেন না, তাদের জন্য আসলে আফসোস হয়। কি বলবো, দুঃখ লাগে তাদের জন্য। তো দর্শক, আসে আমরা আমাদের আজকের মূল বিষয়ে চলে আসছি। প্রথম কথা হলো, নেতানিয়াহু আমেরিকা সফরে আছেন। ডোনাল্ড ট্রাম্পের সাথে গুরুত্বপূর্ণ তার বৈঠক ইরান এবং কি বলে গাজা ইস্যুতে। তাদের প্রাক আলোচনা, যেটি গণমাধ্যমে নয়, গণমাধ্যমের আগে তাদের যে প্রাক বৈঠকটি হয়, সে বৈঠক থেকে আমাকে মার্কিন বেশ কয়েকজন সাংবাদিক এবং তুর্কি বেশ কিছু সাংবাদিক অফ দ্য রেকর্ডে যে তথ্যগুলো দিয়েছে আমি শেয়ার করব। কারণ আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরা, আমরা নিজেরা নিজেদের অনেক তথ্য এভাবে শেয়ার করি, তো সেই অফ দ্য রেকর্ডের এই তথ্যগুলো আমি আপনাদের জানাবো। হয়তোবা 2-3 দিন 4 দিন পরেও আপনারা পরবর্তী জানতে পারেন, আদৌ না জানতে পারেন, কিন্তু আজকে আমি সেই তথ্যগুলো দিতে চাই, এক্সক্লুসিভ কিছু তথ্য। সেই তথ্যের প্রথমটি হলো যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি নেতানিয়াহুকে গাজাতে যুদ্ধ বন্ধ করতে বলেছেন। তিনি বলেছেন, গাজা ইস্যুতে নেতানিয়াহু তুমি আর সামনে এগোবে না, এখানেই ফুল স্টপ। নেতানিয়াহু বলছেন যে না, আমি যদি যুদ্ধটা বন্ধ করে দেই, তাহলে এই মুহূর্তে আমার দেশের জনগণ বা আমার হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আমার যে বিচার চলছে সেই বিচারে আমি আটকা পড়ে যাব এবং আমার কোয়ালিশন ভেঙে যাবে। আপনারা জানেন যে নেতানিয়াহু এই মুহূর্তে ক্ষমতায় আছে কোয়ালিশন করে, কয়েকটি দলের কোয়ালিশনে। নেতানিয়াহুর দল এককভাবে বিজয় পায়নি, সেখানেও পিআর সিস্টেমে। তো এই মুহূর্তে নেতানিয়াহু কোয়ালিশন করে টিকে আছে। তো বিন গাভিরের মতো আরো কিছু জায়নবাদী দল আছে যারা গাজাকে পুরোপুরি ধ্বংস দেখতে চায়। তো এদের চাপটা নেতানিয়াহুর উপর আছে। তাই নেতানিয়াহু বলছেন যে যদি আমি যুদ্ধ বন্ধ করি, আমার কোয়ালিশন আমাকে ছেড়ে চলে যাবে। তখন মিস্টার ডোনাল্ড ট্রাম্প, যদি বাংলা অনুবাদের মতো করে বলি, বলছে যে তোমার ওইখানে হাত দিয়ে এক চাপ দিয়ে বিচি দুটো আমি গেলে দেব। তোমাকে বলছি যুদ্ধ বন্ধ করতে হবে, নতুবা আমি বড় বিপদে পড়ে যাব। আসেন, ডোনাল্ড ট্রাম্পের বিপদ কি, নেতানিয়াহুর বিপদ কি?
ডোনাল্ড ট্রাম্পের বিপদ হলো তিনি আরব সফর করেছিলেন। আপনারা জানেন গত মাসে বা তার একটু আগে পরে আরব আমিরাত, সৌদি আরব, কাতার, এখান থেকে তিনি ৩.৫ ট্রিলিয়নের উপরে অর্থনৈতিক চুক্তি করেছেন এই আরবের সাথে, ৩.৫ ট্রিলিয়ন। এই মুহূর্তে আমেরিকার ঋণ আছে, বিভিন্ন ব্যাংকের ঋণ আছে প্রায় ৩৩ ট্রিলিয়ন মার্কিন ডলার। খুব খেয়াল করবেন। তো আরব থেকে যে ৩.৫ ট্রিলিয়ন অর্থ পাচ্ছে ডোনাল্ড ট্রাম্প, যারা এই অর্থ দিচ্ছে তাদের মধ্যে অন্যতম একটি দেশ যারা ১.৫ ট্রিলিয়ন বা আমেরিকাকে, সেই দেশটির নাম কাতার। তো কাতার যেহেতু গাজার মধ্যস্থতার একটা প্রথম আমাদের এই অর্থ নিচ্ছ বা আমরা তোমাকে দিব, কিন্তু আমাদের শর্ত আছে, গাজার যুদ্ধ বন্ধ করতে হবে, যুদ্ধবিরতির মাধ্যমে গাজায় যুদ্ধ থামাতে হবে। যদি তুমি অর্থ তোমাকে দেব, আর যদি তুমি করতে না পারো তাহলে এই অর্থ আমরা তোমাকে দিতে পারছি না। কারণ তোমার সব শর্ত রাখবো, তুমি আমাদের কোনো শর্ত রাখবে না, এটা তো হতে পারে না। এটার পাশাপাশি কাতারের যখন শেখ তামিম বিন হামাদ আল থানির পক্ষ থেকে এই বার্তা ডোনাল্ড ট্রাম্পের কাছে এসছে, তখন সৌদি আরবও একই বার্তা দিয়েছে মিস্টার ট্রাম্পকে। সৌদি আরবও হয়তো কাতারের মতো এরকম শক্ত করে বলেনি, কিন্তু ভাষাটা এই যে আমরা আমাদের আরবের বন্ধু বা আমাদের ফিলিস্তিনি ভাইদের এই মুহূর্তে শান্তি, মানে ফিলিস্তিনে এই মুহূর্তে শান্তির জন্য আমরা যুদ্ধবিরতি দেখতে চাই। তো এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প পড়ে গেছেন বড় চাপে, যেহেতু তার দেশে বিশাল অঙ্কের ঋণ আছে। তো ডোনাল্ড ট্রাম্প বললেন যে আমি আমার মিত্রদের কাছ থেকে অর্থ পাবো, সেই অর্থের জন্য চুক্তি করে এসেছি যুদ্ধবিরতির, তুমি এখন থামো। তো মিস্টার নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন যে তাহলে আপনি আমার জন্য একটা হেল্প করেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প, কি আপনি আমার সুপ্রিম কোর্টের বিচারকদের বলে দেন, কারণ মানে ইসরায়েলের সুপ্রিম কোর্টের বিচারকদের সেকেন্ড হোম অধিকাংশই আমেরিকা। তো তাদেরকে আপনি বলে দেন তারা যেন আমার বিচারটা ১-১.৫ বছরের জন্য বন্ধ রাখে, শুনানিটা পিছিয়ে দেয়, কারণ আমি যুদ্ধ বন্ধ করলে তারা আমাকে টান দিয়ে আদালতে নেবে, লটকায় দেবে। তো ডোনাল্ড ট্রাম্প বলছেন এর একটাও আমি করতে পারবো না, তুমি যুদ্ধ বন্ধ করবে, যুদ্ধ আর চলবে না। এখন নেতানিয়াহু পড়ে গেছেন মাইনকাচি পায়, নেতানিয়াহু এখন বড় রকম মাইনকাচি পায় পড়ে গেছে, কারণ মার্কিন এস্টাবলিশমেন্ট তারা যে পর্যবেক্ষণগুলো তুলছে, বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তার ইহুদি লবি বা জায়নবাদী লবির এগেনস্টে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত নিয়েছে কেবল আমেরিকার স্বার্থে। ভাববেন না যে ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের প্রেমে পড়ে গেছে। বিষয়টা হলো ডোনাল্ড ট্রাম্প তার অর্থনৈতিক লাভের আশায় আরবের এই ৩ বা ৩.৫ ট্রিলিয়ন টাকার জন্য তিনি মূলত এখন গাজার যুদ্ধবিরতি চাইছেন। আর যেহেতু নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের মাথায় কাঁঠাল রেখে ভাঙছে বা কাঁঠাল খাচ্ছে, এটা তো বুঝতেই পারছেন। তো নেতানিয়াহু বলছে এই মুহূর্তে গাজায় আর আমি কোনোভাবে যুদ্ধ দেখতে পারবো না, এটা আমার চুক্তি। এখন ট্রাম্পের বৃহত্তর অর্থনৈতিক স্বার্থটা এখানে প্রাধান্য পাচ্ছে, এবং ট্রাম্প তার মধ্যপ্রাচ্য সফরে সবচেয়ে বেশি অর্থ বিনিয়োগের আশ্বাস পেয়েছিল এই ৩টি রাষ্ট্র থেকে। তবে এখানে আরব আমিরাত মোটামুটি চুপচাপ রয়েছে, তবে জায়নবাদী লবিগুলোকে এখন পুরোপুরি উপেক্ষা করছে ডোনাল্ড ট্রাম্প। তো এবং বলা হচ্ছে যে তিনি প্রথমে তার আমেরিকাকে চিন্তা করছেন ডোনাল্ড ট্রাম্প, তারপর আদার্স। তো এই বিষয়টি নিয়ে এখন বড় রকম চাপে আছেন নেতানিয়াহু। এখন নেতানিয়াহু যদি যুদ্ধবিরতি ঘটান, সেক্ষেত্রে বেন গাবিরদের মতো বা তার কোয়ালিশনের বাকি দলগুলো এখানে নেতানিয়াহুকে আটকে দিবে, কারণ তারা যুদ্ধটা চাইছে, এবং প্রয়োজনে নেতানিয়াহুর বিপরীত বা বিকল্প কোনো চিন্তা ডোনাল্ড ট্রাম্পকে করতে হতে পারে। এটা হলো এই দুইজনের মধ্যে প্রাক বৈঠকের মূল সামারিটা দিলাম। আসেন দ্বিতীয় স্টেজে। দ্বিতীয় স্টেজে
যে বিষয়টি তৈরি হয়েছে সেটি হলো আমেরিকা এই মুহূর্তে মানে ডোনাল্ড ট্রাম্পের এই মুহূর্তে তার দেশে, আপনারা ভালো করে জানেন যে ট্রাম্প একের পর এক স্যাংশন দিচ্ছে, একের পর এক ট্যারিফ যোগ করছে, এগুলো সবকিছু হলো আমেরিকাকে এই বিশাল অর্থনৈতিক ঋণের হাত থেকে রক্ষা করা। তো ট্রাম্প এটিকেই প্রাধান্য দিচ্ছে। তো দ্বিতীয় স্টেজে যে বিষয়টি তৈরি হয়েছে, ডোনাল্ড ট্রাম্প আজকে দুপুরে লাইভে আমি কিছু অংশ বলেছি, তার দ্বিতীয় আরেক মিত্র ভারতকেও আস্তে করে হাতটা ছেড়ে দিয়েছে। তার প্রধান প্রমাণটা কি? আজকে ব্রিক্সের যে সম্মেলনটি হলো, সেই ব্রিক্সের সম্মেলনে আমরা জানি ব্রিক্সের মোট 10টি দেশ আছে। আপনারা জানেন যে সেখানে রয়েছে ব্রাজিল, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া। তো এই দেশের মধ্যে আপনারা দেখছেন ভারত সহ এই 10টি দেশ আছে, কিন্তু পাকিস্তান এই দেশে নাই। তো ডোনাল্ড ট্রাম্প আজকে ঘোষণা দিয়েছেন এই ব্রিক্স, আমেরিকান বিরোধী ব্রিক্সে সব দেশের উপর তো আগে থেকেই ট্যারিফ যোগ করাই আছে, আরো 10 গুণ ট্যারিফ তাদের উপর যোগ করা হবে। কে বলছেন? ডোনাল্ড ট্রাম্প। তো ভারত গিয়েছিল আমেরিকার কাছে নালিশ করবে পাকিস্তানের বিরুদ্ধে। উল্টো ব্রিক্সের সদস্য হওয়ায় ভারত প্রথমে তো ট্যারিফ খেয়েছেন, আবার 10 গুণের মধ্যে পড়ে গেছে। মাঝখান থেকে বেঁচে গেল পাকিস্তান, কারণ পাকিস্তান ব্রিক্সের সদস্য না। আবার এই ব্রিক্সে ভারত, রাশিয়া, চীন সব বাকি দেশগুলোর কাছে পেহেলগাঁওর ঘটনার নালিশ জানিয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে। কিন্তু মজার বিষয়, ব্রিক্স সেখানে পাকিস্তানের বিরুদ্ধে একটি কথা পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পক্ষে দাঁড়িয়ে বলেনি, এবং সেখানে নরেন্দ্র মোদী ব্যর্থ হয়েছে। কোয়াড, যেটি সাম্প্রতিক সময়ে কোয়াড, আমেরিকার, জাপান, ভারতের যে সংস্থা, সেখানেও ভারতের পক্ষে বা পাকিস্তানের বিরুদ্ধে কোনো কথা বলেনি। এখন ভারতের গণমাধ্যম দাবি তুলেছে, রাজনীতিবিদরা দাবি তুলেছে, নেতানিয়াহু কি বলে, নরেন্দ্র মোদীর রাজনীতি এখানে শেষ। তিনি আন্তর্জাতিকভাবে প্রত্যেকটা দেশে ব্যর্থ হচ্ছেন। ইতিমধ্যে যুক্তরাজ্য, কানাডা সহ কয়েকটি জায়গায় এবং আমেরিকার কয়েকটি প্রদেশে রয়ের অ্যাক্টিভিটিজের উপর স্যাংশন জারি করা হয়েছে। তো সবকিছু মিলে নরেন্দ্র মোদী দীর্ঘদিন ক্ষমতায় থেকেও তিনি তার হিন্দুত্ববাদী নীতির জন্য তিনি আন্তর্জাতিকভাবে বড় রকম কোণঠাসা হয়ে গেছে। এখন বলা হচ্ছে যে পাকিস্তানকে নতুন করে আরো কিছু স্পেশালি অফার করেছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প, এবং বলা হচ্ছে, ভারতের গণমাধ্যম বলছে যে নরেন্দ্র মোদীর দুঃখিত ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সাথে পাকিস্তানের ব্যবসায়িক সম্পর্ক আছে, এবং সবকিছু মিলে এই মুহূর্তে পুরো পৃথিবীতে পাকিস্তানের জয়গান, মানে কি বলে এটা, কি জয়গান চলছে। ভারত দক্ষিণ এশিয়া শুধু না, আন্তর্জাতিকভাবে একা হয়ে পড়ছে। এর প্রধান কারণ হলো সাম্প্রতিক যে যুদ্ধটা হয়েছে, সেই যুদ্ধে ভারত পরাজিত হয়েছে। পৃথিবীর ইতিহাস বলে পরাজিত মানুষের পক্ষে কেউ দাঁড়ায় না। তবে ব্রিক্সের পক্ষ থেকে চীন, রাশিয়া বা আদার্স কান্ট্রিগুলো ইরানের পক্ষে দাঁড়িয়েছে, এবং ইরানকে, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ইরানের উপর যে আক্রমণ করেছে দখলদার বাহিনী, তার নিন্দা জানানো হয়েছে আমেরিকা, এবং দখলদারদের নিন্দা জানানো হয়েছে, এবং ব্রিক্স ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে। সবকিছু মিলে ভারত পাকিস্তানের যে দোটানা বা যে অবস্থাটা চলছে, এটা এখন সবচেয়ে ক্রুশিয়াল মুভমেন্টে পৌঁছে গেছে। একদিকে ভারত তার মিত্র হারাচ্ছে, অন্যদিকে পাকিস্তান ক্রমান্বয়ে তার মিত্র বাড়াচ্ছে। গেল এটি। আমি কিন্তু আরবের আরো কিছু নিউজ আছে, তার আগে আমি আপনাদেরকে আরেকটা সংবাদ দিচ্ছি। মার্কিন F-35 চীনের অঞ্চলে, মানে চীনের সীমানায় ঢুকে পড়েছিল, এমন একটি খবর চীনের সিসিটিভি চ্যানেল জানিয়েছে। একটু ভিডিও ফুটেজ বোধহয় আপনাদের দেখালে ভালো হয়। তো সেক্ষেত্রে চীন আমেরিকার সেই যুদ্ধ বিমানকে এবার তারা করলো তাদের F-16 যুদ্ধ বিমান দিয়ে। আমি একটু ভিডিও আপনাদের দেখাচ্ছি, তারপরে আমি এটা বর্ণনায় আসছি। বিমানকে তাড়ানোর এই ভিডিও প্রকাশ করে
আপনারা দেখতে পাচ্ছেন মার্কিন F-35 কে চীনের F-16 আকাশে তাড়া করছে এবং সেখান থেকে গুলি ছুটছে। ফুটেজই দেখতে পাচ্ছেন, এটা চীনের সিসিটিভি, তাদের যে সরকারি গণমাধ্যম সেখান থেকে ফুটেজটি সংগ্রহ। আকাশে মোটামুটি আমেরিকান F-35-কে তাড়া করেছে চীনের এই দুটো যুদ্ধ বিমান। এই ফুটেজটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। দর্শক, বিষয়টি হলো আমেরিকার F-35 চীন বলছে তারা চীনের টেরিটরির মধ্যে ঢুকে গেছে। চীন তার রাডার সিস্টেমে যখন টের পেল, সঙ্গে সঙ্গে F-16 পাঠালো। J-16 বোধহয়, এটা F না, এটা বোধহয় ওদের জে গ্রুপের। তো 16 এবং J-20 দুই সিরিজের বিমান তারা করলো মার্কিন F-35। তো প্রথমে 35 যাবে না, মানে আমেরিকান যুদ্ধ বিমান যাবে না। তখন তারা সেখান থেকে গুলি করলো এবং এক পাইলট আরেক পাইলটকে মেসেজ দিল, মানে মার্কিন পাইলটকে মেসেজ দিল, তুমি দ্রুত ব্যাক করো, নতুবা আমরা মিসাইল অ্যাটাক করব। গুলি ছুড়ে ভয় দেখানোর পর বললো আমরা মিসাইল অ্যাটাক করব। তো এই 16 যুদ্ধ বিমান এটি নিখুঁতভাবে যে কোনো যুদ্ধ বিমানে আকাশ থেকে আকাশেই খুব নিখুঁতভাবে মিসাইল দিয়ে আক্রমণ চালাতে পারে। যেমন চীনের J-10C, এটা দিয়ে ভারতের রাফায়েলকে খেয়ে দিয়েছে। তো ঠিক এভাবে J-16, J-20 চীনের এই যুদ্ধ বিমান মার্কিন বিমানকে তাড়া করলে শেষ পর্যন্ত মার্কিন F-35 তারা পালিয়ে গেছে চীনের অঞ্চল থেকে, এটি দাবি করা হয়েছে। যদিও এ ব্যাপারে পাকিস্তান কি বলে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের দেশ আমেরিকা কোনো জবাব দেয়নি। এখন যে বিষয়টি নতুন করে তৈরি হয়েছে সেটি হলো যে এই মুহূর্তে পৃথিবীর ভারসাম্য, যে কথাটি আমি আজকে দুপুরে বলেছিলাম, যে বাংলাদেশের রাজনীতিবিদরা এখনো মনে করছেন যে ভারতের খেয়াল খুশিতেই বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন হবে, যেমনটি আওয়ামী লীগ মনে করেছিল। তো বাংলাদেশের বৃহৎ দলগুলো তারা হয়তোবা এ আশায় আওয়ামী লীগকে খুশি করার চেষ্টা করছে, আর তাই তাদের নেতারা সবসময় এখন ভারতের পক্ষে কথা বলছে বা আওয়ামী লীগের সুরে কথা বলছে। এই বিষয়গুলো যখন উঠে আসছে তখন কিছু বিষয় আসছে এরকম যে মধ্যপ্রাচ্য বলি, দক্ষিণ এশিয়া বলি বা ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্ট বলি, এই রাজনীতিতে দেখেন একটা ভারসাম্য পরিবর্তন হয়ে গেছে। একদিকে আমেরিকা ক্রমান্বয়ে ভারতের হাত ছেড়ে দিচ্ছে, অন্যদিকে সেই আমেরিকা ক্রমান্বয়ে ধরতে যাচ্ছে কি পাকিস্তান এবং বাংলাদেশের হাত। খেয়াল করবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারত এবং বঙ্গোপসাগর নীতির উপরও প্রভাব ফেলছে অনেক কিছু। অর্থাৎ বঙ্গোপসাগর এবং বাংলাদেশ প্রশ্নে মার্কিন যুক্তরাষ্ট্র পূর্বের যে নীতি অনুসরণ করত, যা ছিল সম্পূর্ণরূপে ভারতমুখী, এই নীতি থেকে সরে এসছে। এটি বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, যার একটি প্রতিফলন আমরা দেখেছি সাম্প্রতিক সময়, যে 4 দেশীয় সম্মেলন হলো যেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও, একেবারে মার্ক রুবিও তাকে উপেক্ষা করে বক্তব্য দিয়েছে। এটি আপনারা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমের সূত্রেও দেখেছেন। পাশাপাশি চীনের সাথে ক্রমান্বয়ে আমেরিকার দূরত্ব, মানে যে তাদের যে লড়াইটা, এটা হলো বাণিজ্যিক লড়াই। এটা যে আমরা মানে একটা বলতে পারি যে যুদ্ধ হবে এরকম না, কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এরকমও কিছু সমস্যা দূর হচ্ছে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের এই আমলে এসে। এবং আমরা আরো কয়েকটি জায়গায় দেখলাম যে ভারত যে চিন্তাটি করছে, ডোনাল্ড ট্রাম্প তার বিপরীত চিন্তা করছে। তো এর ফলে যারা মনে করছেন যে ভারতের আনুকূল্য নিয়ে মানে ক্ষমতায় বসবেন, তাদের জন্য আমাদের বার্তা হলো আপনারা এই সিদ্ধান্তগুলো পরিবর্তন করেন। ভূ রাজনীতিতে ভারত এই মুহূর্তে একটি কি বলবো দুর্বল, বাঘ বলবো না শিয়াল বলবো জানি না, সেই দিকে তাদের অবস্থান চলে গেছে। এবং আপনারা ভালো করে খেয়াল করবেন, ক্রমান্বয়ে চীন তার প্রভাব বিস্তার করছে। বাংলাদেশের সামনে এখন দুটো পথ খোলা, এক আমেরিকার হাত ধরা এবং চীনের হাত ধরা।
যদি বাংলাদেশ আমেরিকা এবং চীনের হাত না ধরে ঠিক শেখ হাসিনার মতো ভারতের হাত ধরতে চায়, তাহলে শেখ হাসিনার মতো পরিণতি ভোগ করতে হবে। কারণ ছাত্র আন্দোলনে অদৃশ্যভাবে আমেরিকার একটা বড় সাহায্য আমরা পেয়েছি, যার ফলশ্রুতিতে আমরা দেখেছি জাতিসংঘ বাংলাদেশের ইস্যুতে খুব জোরালো ভূমিকা পালন করেছে। এটি একটি ব্যাপার। দ্বিতীয় যে ব্যাপারটি হলো সেটি হলো ডোনাল্ড ট্রাম্প তিনি ভারতের চোখে বাংলাদেশকে দেখতে চান না, তিনি নিজ চোখে বাংলাদেশকে দেখতে চান, যা আমরা ইতিমধ্যে টের পেতে শুরু করেছি। কারণ ভারতকে উপেক্ষা করেই তিনি সামনে এগুতে চাইছেন। এই মুহূর্তে নরেন্দ্র মোদীকে তিনি বন্ধু শব্দটাও বলেন না। এবং একটি বিষয় আপনারা খেয়াল করবেন যে সাম্প্রতিক যে কথা থেকে আমি এখানে এসছি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও একেবারে তাকে উপেক্ষা করে, ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে জয়শঙ্করকে উপেক্ষা করে তার বক্তব্যটি দিয়েছেন, যেটি ভারত একেবারে চায়নি। এবং তারা পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্রকার বক্তব্য দেয়নি, যেটি ভারত চেয়েছিল। এটি আমি শুরুতেই বলেছিলাম। এবং আরেকটি বিষয় দেখবেন যে পশ্চিমা বিশ্ব ভারতের প্রতি তাদের যে আস্থার জায়গাটুকু ছিল সেখান থেকে অনেক সরে আসছে। সেটা কানাডা যুক্তরাজ্যের স্যাংশন থেকে বললাম যে ভারতের উপর স্যাংশন এসছে, এটি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। পাশাপাশি মার্কিন এবং চীন এই দেশ দুটো তাদের বাণিজ্য যুদ্ধ চলছে। এটা কিন্তু সামরিক যুদ্ধ না, এটা বাণিজ্যিক যুদ্ধ চলছে। তার দিকে যদি আমরা একটু দৃষ্টি দেই, এটা স্পষ্ট বোঝা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র তার স্বার্থ রক্ষার জন্য চীনের সাথে খুব শিগগিরই একটি সমঝোতায় চলে আসতে পারে, তার কিছু ইঙ্গিত পেয়েছি। ইতিমধ্যে উভয় দেশ পরস্পরকে হাইটেক চিপ এবং রেয়ার আর্থ এলিমেন্ট দিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে। এবং চীন বলেছে যে আমরা এই বিষয়ে আমেরিকার সাথে যৌথভাবে কাজ করতে চাই, এবং আমেরিকা সেটাকে গ্রহণ করেছে বলে শোনা গেছে। তার মানে চীনের এই অগ্রগতিকে আমেরিকা থামিয়ে দিতে চায় বিশ্ব মোড়ল হওয়ার দৌড়ের জন্য। কিন্তু আমেরিকা চীনের সাথে সামরিক লড়াইতে যাবে না, যদিও আমরা তাইওয়ান ইস্যুতে অনেক কথা বলি। কারণটা কি? চীনের কাছে আসলে কি আছে আমেরিকা নিজেও ভালো করে জানে। সাম্প্রতিক ইসরায়েল, আমেরিকা এবং ফ্রান্সের অস্ত্রে ভরপুর ভারতকে চীন তার প্রতিবেশী বন্ধু দেশ পাকিস্তানকে দিয়ে মাত্র কয়েক ঘন্টা যে নাকানি চুপানি খাইয়েছে, এরপর মোটামুটি আমেরিকা না পশ্চিমা দুনিয়া বুঝতে পেরেছে যে চীনের কাছে আছে অনেক কিছু। কি আছে চীন বলে না, কারণ চীন সাম্প্রতিক কয়েক দশকের বা কয়েক যুগের মধ্যে বড় রকম কোনো যুদ্ধে জড়ায়নি। তো এক্ষেত্রে আমরা একটি বিষয় বুঝতে পারছি যে এই মুহূর্তে বাংলাদেশকে আমেরিকা এবং চীনের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। আর যদি বাংলাদেশ মনে করে বা আগামী দিনে সরকার মনে করে ভারত তাদের চয়েস হবে, আমি তাদের জন্য বলবো এটা তাদের ভুল সময় ভুল রাস্তায় হাঁটা। আমি এটা নিয়ে স্পেশালি আরো লম্বা কথা বলবো, যেহেতু আজকে আমার এই ভিডিওটা এই বিষয়ে না। আমি সেই জন্য দুপুরের বক্তব্যটা আজকে আলাদা শুধু বাংলাদেশ ইস্যুতে করেছি, সেটা দেখবেন। তো এখন যে বিষয়টি হয়েছে, গাজার যুদ্ধটা যদি এখন বন্ধ করতে হয় নেতানিয়াহুকে, তাহলে ডোনাল্ড ট্রাম্প আরবের টাকাটা পাবেন, কাতার, সৌদি, আরব আমিরাতে টাকা পাবেন। তো এখন প্রশ্ন করবেন যে ভাই আরবরা তো বিশ্বাসঘাতক বেঈমান। না, এখানে অনেক ব্যাপার আছে। আরবের উপরেও চাপ আছে তাদের জনগণের, তাদের গণতান্ত্রিক দেশ না হলেও তাদের চাপ আছে। আরবের জনগণ বলছে যে তোমরা আমার দেশ থেকে এই বিশাল অঙ্কের টাকা আমেরিকাকে দিচ্ছ, যারা আমাদের ভাইদের মারছে, ফিলিস্তিনিদের মারছে। তো এখন তারা বলবে যে আসলে আমরা এই টাকাটা দিচ্ছি যুদ্ধ বন্ধের জন্য। তার মানে তাদের জনগণকে শান্ত করতে হলে আরব আমেরিকার কাছ থেকে সিজফায়ার আদায় করতে চাইছে। এখন নেতানিয়াহু কোথায় যাবে? আবার আরব আমিরাত, পাকিস্তান এবং সিরিয়ার মতো দেশকে আব্রাহাম যে চুক্তিটি, মানে ইসরায়েলের সাথে যে চুক্তিটি আরবের বা মুসলমান দেশের, এই আব্রাহাম একবারে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছে। তো সিরিয়ার মিস্টার জোলানি বলেছে, মিস্টার আরব আমিরাত বলছে তুমি আমাদের এই চুক্তিতে চলে আসো, আব্রাহাম একবারে যোগ দাও, আমরা তোমাকে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়াকে যত টাকা লাগে দেব। তো মিস্টার জোলানি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেছেন, আরব আমিরাত তোমার এই প্রস্তাবের জন্য তোমাকে ধন্যবাদ, তবে তোমাকে দিয়ে আমার আব্রাহাম একবারে যোগ দিতে হবে না, ইসরায়েলের পক্ষে আমাকে সিগনেচার করার জন্য আমি তোমার কাছে যাব না, আমি সরাসরি কোনো ভায়ামি দিয়ে না, সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলি। এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে আমার ইতিমধ্যে বৈঠকও হয়েছে, তার সাথে আমার টেলিফোনও কথা হচ্ছে। সো তুমি আমাকে যে
ইসরায়েলের সাথে বন্ধুত্ব করতে বলছে, এটা সিরিয়া কখনো করতে পারবে না। সিরিয়া সরাসরি আরব আমিরাতের মানে মধ্যপ্রাচ্যের মুসলমানদের বিস্ফোরা আরব আমিরাতকে না বলে দিয়েছে। পাকিস্তান ওই স্পষ্ট না বলে দিয়েছে যে পাকিস্তান রাষ্ট্র যতদিন টিকে থাকবে ওদের সাথে কোনো চুক্তি হতে পারে না, আব্রাহাম অ্যাকর্ডে যোগ দিতে পারে না পাকিস্তান। হ্যাঁ, পাকিস্তান তখনই ভাববে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্রের পরিচয় পাওয়ার পরে, আগে না। তো এই ক্ষেত্রে গাজার এবং ইয়েমেনের বিপ্লবীরা, বিদ্রোহীরা অথবা প্রতিরোধ বাহিনীগুলো বেশ চাঙা মুডে আছে। এখন গাজার প্রতিরোধ বাহিনীগুলো মোটামুটি দখলদারদের উপর ধোলাই চালাচ্ছে। আজকেও ইয়েমেন দখলদারদের উপর ব্যাপক অ্যাটাক করেছে। অর্থাৎ নেতানিয়াহু যখনই মাইনকে চিপায় আটকে গেছে, তখনই এতদিন ধরে যাদের উপর নির্যাতন করেছেন তারা মোটামুটি হাঁপ ছেড়ে বেঁচেছেন। বলা হচ্ছে যে হামাস কাতারকে যে ফর্মুলা তুলে দিয়েছে, শর্তগুলো তুলে দিয়েছে কাতার, আমেরিকাকে ওই যে 1.5 ট্রিলিয়ন দেবে, 1.2 ট্রিলিয়ন বোধ হয়। তো 1.2 ট্রিলিয়নের এই লোভে আমেরিকা এখন কাতারের প্রস্তাবগুলোকে মাথায় নিয়ে মিস্টার নেতানিয়াহুকে মোটামুটি কি বললাম জায়গার মতো চাপ দিয়ে ওই জিনিস ঘেলে দেবে, থ্রেড দিয়ে দিচ্ছে আর কি। নেতানিয়াহু এখন মাইনকা চিপায় আছে, কারণ নেতানিয়াহু যুদ্ধবিরতি করলেই বেনগাবিরদের মতো বাকি যারা কোয়ালিশনে আছে তারা এই জোট ভেঙে দিলে নেতানিয়াহুর ক্ষমতা শেষ। পাশাপাশি নেতানিয়াহু তার সুপ্রিম কোর্টে আবারও খুব শিগগিরই 2-1 দিনের মানে খুব রিসেন্ট বোধহয় শুনানি আছে, যেটা আমেরিকার কাছে আবদার করেছে তুমি আমাদের বিচারকদের বলে দাও 6 মাস বা 1 বছর পিছিয়ে দিতে শুনানি। ডোনাল্ড ট্রাম্প সেই ব্যাপারে রাজি হয়নি। এখন ডোনাল্ড ট্রাম্পের উপর আমেরিকায় থাকা সিনেটর, কংগ্রেসম্যান যারা ইহুদি লবির বা জায়নবাদী লবির, তারা ব্যাপক চাপ সৃষ্টি করছে যাতে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর ফর্মুলাকে মাথায় রেখে গাজা এবং ইরান ইস্যুতে চিন্তা করে। তবে আমেরিকার একটি বিষয় আমার ভালো লেগেছে, তারা ইরানে বাংকার ব্লাস্টার বোমা মারার আগে ইরানকে বলেছিল আমরা আসতেছি, তুমি তোমার ইউরেনিয়াম সরিয়ে ফেলো। এবং আমেরিকা সেখানে আক্রমণের আগে ইরান তার ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে, আমেরিকা কয়েকটা ছেদা করে দিয়ে চলে এসছে। আবার ইরানও সেম কাজটি করেছে। কাতারে আক্রমণের আগে আমেরিকাকে বলেছে আমার উপর অনেক চাপ আছে, আমাকে যে কোনো ভাবেই হোক আক্রমণ করতেই হবে, তুমি তোমার সেনাবাহিনীকে নিয়ে সরে যাও। ঠিক কাতারের সেই প্রধান আল উদাইদ কি বলবো সামরিক ঘাঁটি থেকে মার্কিন সেনারা সরে গেছে, আর ইরান সেখানে মিসাইল মেরেছে। অর্থাৎ ফ্রেন্ডশিপ ম্যাচ। এটি কিন্তু রাজনীতিতে এটা ভাববেন না যে তারা একে অপরের সাথে আতাত করেছে, এটি যুদ্ধের ক্ষেত্রে কখনো ফ্রেন্ডশিপ ম্যাচ হয়, কারণ আমেরিকা ইরানের পারমাণবিক ক্ষেত্রের কোনো ক্ষতি করেনি, তো ইরান কেন তাদের বেজে ক্ষতি করবে? খুব সিম্পল প্রশ্ন। কারণ আমেরিকার সাথে ইরান লেগে গিয়ে কিছু করতে পারবে না, বরং আমেরিকাকে কূটনীতি দিয়ে সরিয়ে রেখে দখলদারদের একা করে যদি ধরতে পারে ইরান, তাহলে ওই চতুর শিয়ালের ঘাটটা মটকে দেওয়া যাবে। মূলত ইরান তার মিত্রদের দিয়ে এই দখলদারদের পাশ থেকে আমেরিকাকে কিছু সময় সরিয়ে রাখার একটা আসলে কৌশল নিয়েছিল। তো বলা হচ্ছে চীন মানে ইরান যে বারবারই বলছে এই যুদ্ধে আমেরিকা যদি না আসে আমরা মানে কয়েক মাসের মধ্যে দখলদারদের মানচিত্র মুছে দেব, বিষয়টা কিন্তু সত্য। আপনারা দেখেন যদি ইরানের যুদ্ধবিরতি না ঘটায়, ডোনাল্ড ট্রাম্পই তো নেতানিয়াহুর আবদারে কাজটি করছেন, যে পরিমাণ অ্যাটাক ইরান করেছিল দখলদার দেশে, আর কি কিছু বলা লাগে বলেন? কি অবস্থা এখন তো দেখতে পাচ্ছেন, মোটামুটি লন্ড ভন্ড করে ফেলেছে দখলদার দেশটিকে ইরান। আর নেতানিয়াহু তখনই ট্রাম্পের হাতে পায়ে ধরে যুদ্ধবিরতিটি ঘটিয়েছিল। তো এই মুহূর্তে নেতানিয়াহু তার সবচেয়ে বড় রকম কি বলবো অসহায়ত্ব নিয়ে আছেন। এখন জানি না আমাকে যে তথ্যগুলো মার্কিন সাংবাদিক দিয়েছেন, এই তথ্যগুলো আমি আপনাদেরকে অগ্রিম মানে যেটা বলবো যে আনঅফিসিয়াল তথ্যগুলো দিয়েছি। আজকে কি বলে নেতানিয়াহুর সাথে ট্রাম্পের জরুরি বৈঠক শুরু হচ্ছে শিগগিরই। সে বৈঠকের পর আমরা বিশ্বাস করি যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে। আজকে যে তথ্যগুলো দিলাম এই তথ্যের সত্যতা হয়তো আমরা ট্রাম্প নেতানিয়াহুর বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে কি ঘোষণা আসে তার আলোকে বুঝতে পারবো। দর্শক, বিদায় নিচ্ছি এখনকার মতো। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।